টাকা আর ক্ষমতার অহংকার মানুষকে কিভাবে অন্ধ করে দেয় এবং প্রকৃতির বিচার কতটা নিখুঁত ও নিষ্ঠুর হতে পারে তার এক জীবন্ত উদাহরণ আরশাদ চৌধুরী। রূপসা গ্রামের একছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। তার আলিশান রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে দাঁড়ালে যে কারো চোখ কপালে উঠে যেত। গ্রামের যত বড় বড় চালের কল, মাইলের পর মাইল বিস্তৃত মাছের খামার আর শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বহুতল ভবন সবই ছিল তার ইশারায় গড়া। কিন্তু এই বিপুল সম্পদের প্রাচুর্য আরশাদ চৌধুরীর মনে এক বিশাল পাহাড় সম অহংকারের জন্ম দিয়েছিল। তিনি মনে করতেন টাকা থাকলে দুনিয়ার সব কিছু কেনা সম্ভব, এমনকি মানুষের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। গরিব মানুষকে তিনি মানুষ বলেই গণ্য করতেন না। গ্রামের সাধারণ কৃষকেরা যখন তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেত তখন তাদের নিচু মাথায় ভয়ে জোড়োসড়ো হয়ে যেতে হতো। আরশাদ চৌধুরী তার ড্রয়িং রুমে বসে প্রায়ই বলতেন, এই রূপসা গ্রামের মানুষ আমার দয়ায় অন্ন পায়, আমি হাত গুটিয়ে নিলে এরা সবাই না খেতে পেয়ে মরবে। তার এই অহংকারের সম্পূর্ণ ছায়া পড়েছিল তার একমাত্র ছেলে ফাহিমের ওপর। ফাহিম ছিল শহরের এক নামী কলেজের ছাত্র, কিন্তু পড়াশোনার চেয়ে তার বেশি আগ্রহ ছিল বাবার টাকায় বিলাসবহুল জীবন কাটানো, দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করা আর বন্ধুদের সাথে দু হাতে টাকা ওড়ানো। ফাহিম যখন তার নতুন স্পোর্টস গাড়ি নিয়ে গ্রামের সরু ও কাঁচা রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে তীব্র গতিতে চলে যেত, তখন রাস্তার দুই পাশের সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে সরে দাঁড়াত। অনেক সময় ফাহিমের গাড়ির বাতাসের বেগে গরিব চাষিদের মাথার ফসলের ঝুড়ি রাস্তায় পড়ে যেত, কিন্তু ফাহিম একবারের জন্যও গাড়ি থামিয়ে পেছন ফিরে তাকাত না। সে মনে করত গরিবদের জীবনের কোনো মূল্য নেই। বাবা আর ছেলের এই সীমাহীন ঔদ্ধত্যের কারণে গ্রামের মানুষ আড়ালে দীর্ঘশ্বাস ফেলত এবং আল্লাহর কাছে বিচার চাইত, কিন্তু আরশাদ চৌধুরীর কানে সেই দীর্ঘশ্বাসের শব্দ পৌঁছত না। সেদিন ছিল চৈত্র মাসের এক প্রচণ্ড গরমের দুপুর। কড়া রোদে আকাশ থেকে যেন আগুন ঝরছিল। রূপসা গ্রামের কাঁচা রাস্তাগুলো শুকিয়ে ফেটে চৌচির হয়ে গিয়েছিল। বাতাস এতটাই স্তব্ধ ছিল যে গাছের একটা পাতাও নড়ছিল না। এমন এক অসহ্য গরমে গ্রামের এক বয়স্ক ভ্যান চালক রহমত আলী তার ভ্যানে ভারী চালের বস্তা বোঝাই করে আরশাদ চৌধুরীর চালের কলের দিকে যাচ্ছিলেন। রহমত আলীর বয়স প্রায় 50-এর কোঠায়। কপালের চামড়া কুঁচকে গেছে এবং মাথার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। এই বয়সে এত কড়া রোদের মধ্যে ভারী ভ্যান চালানো তার জন্য ছিল এক চরম যুদ্ধ। গায়ের পাতলা গেঞ্জিটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে গিয়েছিল। কপাল থেকে ঘামের ফোঁটা চোখে পড়ে দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। তার ভ্যানে থাকা চালের বস্তাগুলো ছিল আরশাদ চৌধুরীর মিলেরই এক বড় পাইকারি ক্রেতার। সময় মতো চাল না পৌঁছাতে পারলে রহমত আলী তার ভ্যান ভাড়া পাবেন না, আর আজ ভ্যান ভাড়া না পেলে তার ঘরে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ এবং রাতে 2 মুঠো চাল কেনা সম্ভব হবে না। তাই সমস্ত কষ্ট উপেক্ষা করে তিনি ভ্যানের প্যাডেলে চাপ দিচ্ছিলেন। রহমত আলী যখন ক্লান্ত শরীরে চালের মিলের সামনের শেষ মোড়টা পার হচ্ছিলেন, ঠিক তখনই এক ভয়ানক ঘটনা ঘটল। আরশাদ চৌধুরীর ছেলে ফাহিম তার নতুন দামি গাড়িটি নিয়ে খুব দ্রুতগতিতে মিলের ভেতর থেকে মেইন রাস্তায় বের হচ্ছিল। গাড়ি ঘোরানোর সময় ফাহিম মোড়ের অন্ধ গলির দিকে মোটেও খেয়াল করেনি। হঠাৎ করেই রহমত আলীর ভারী ভ্যানটা গাড়ির একদম সামনে চলে আসে। নিজেকে এবং গাড়িটাকে বাঁচাতে রহমত আলী তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ভ্যানের ব্রেক চেপে ধরেন এবং হ্যান্ডেলটা ডান দিকের একটা গর্তের দিকে ঘুরিয়ে দেন। কিন্তু ভ্যানে চালের বস্তা অতিরিক্ত ভারী থাকায় নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। ভ্যানটি রাস্তার পাশের একটি গভীর মাটির গর্তে উল্টে পড়ে যায় এবং কয়েকটি চালের বস্তা ফেটে ভেতরের সাদা চাল ধুলোবালির সাথে মিশে যায়। এই হুড়োহুড়ির মধ্যে ভ্যানের পেছনের একটা লোহার কোনা ফাহিমের গাড়ির সামনের বাম্পারে সামান্য একটু স্ক্র্যাচ বা দাগ ভেঙে দেয়। গাড়ি থেকে রাগে ফুঁসতে ফুঁসতে নেমে আসে ফাহিম। গাড়ির সামনের সামান্য দাগটা দেখেই তার চোখের মনি লাল হয়ে যায়। সে রহমত আলীর দিকে রাগে অন্ধ হয়ে এগিয়ে যায়। রহমত আলী তখন গর্ত থেকে তার ভারী ভ্যানটা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। গর্তের ধারালো বাঁশে লেগে তার একটা পা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, কিন্তু ফাহিমের সেদিকে কোনো নজর ছিল না। সে ভরা বাজারের মাঝখানে দাঁড়িয়ে একজন প্রবীণ মানুষকে উদ্দেশ্য করে অত্যন্ত জঘন্য এবং অপমানজনক ভাষায় গালাগাল করতে শুরু করে। ফাহিম চিৎকার করে বলতে থাকে,
তোর মতো ছোট লোকের এত বড় সাহস কিভাবে হয় আমার দামি গাড়িতে দাগ লাগানোর? চোখ কি তোর কপালে উঠেছে? এই গাড়ির একটা পার্টসের দাম তোর পুরো বংশ বিক্রি করলেও উঠবে না। রহমত আলী রাস্তার ধুলোয় হাত জোর করে হাঁটু গেড়ে বসলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ছোট সাহেব, দয়া করে আমারে মাপ করে দেন। এই রোদের মধ্যে মাথাটা হুট করে ঘুরে উঠছিল, তাই ঠিকমতো সামলাইতে পারি নাই। আমি ইচ্ছে করে করি নাই বাবা, আমি আপনার বাবার বয়সী, আমার ভুল হয়ে গেছে, আমারে মাপ করেন। কিন্তু ফাহিমের ভেতরের অহংকারের দানবটা তখন পুরোপুরি জেগে উঠেছে। সে রহমত আলীকে জামার কলার ধরে টেনে রাস্তার মাঝখানে নিয়ে আসে। বাজারের শত শত মানুষ সেখানে কেনাকাটা করতে এসেছিল। তারা সবাই রহমত আলীকে চিনত যে সে কতটা সৎ এবং পরিশ্রমী মানুষ। কিন্তু আরশাদ চৌধুরীর ক্ষমতা এবং গুন্ডা বাহিনীর ভয়ে বাজারের একটি মানুষও ফাহিমকে থামানোর সাহস পেল না। সবাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। ফাহিম এখানেই থামল না। সে রহমত আলীকে লাথি মেরে সরিয়ে দিল এবং তার ভ্যানের চাকার হাওয়া ছেড়ে দিল, যাতে সে আর ভ্যান চালাতে না পারে। এরপর রহমত আলীর পকেটে থাকা ভ্যান ভাড়ার মাত্র কয়েকশো টাকা জোর করে কেড়ে নিয়ে রাস্তার পাশে নোংরা ড্রেনে ফেলে দিল। রহমত আলী নিচু মাথায় চোখের জল আড়াল করে ড্রেনের ময়লা জল থেকে তার সারা দিনের উপার্জনের টাকাগুলো তুলতে লাগলেন। তার বুক ফাটা আর্তনাদ বাজারের বাতাসে ভেসে বেড়াতে লাগল। তিনি আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি তো সব দেখছ। এই দুনিয়ায় কি গরিবের বিচার নাই? ঠিক সেই দিন রাতেই আরশাদ চৌধুরীর বিশাল ড্রয়িং রুমে এক জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। আরশাদ চৌধুরী তার নতুন ব্যবসায়িক ডিল পাওয়ার খুশিতে শহরের বড় বড় শিল্পপতি আর বন্ধুদের নিয়ে এই আনন্দের উৎসব করছিলেন। পুরো রাজপ্রাসাদ রঙিন আলো দিয়ে সাজানো হয়েছিল, আর দূর থেকে ভেসে আসছিল উচ্চ শব্দের গান। টেবিল ভর্তি ছিল দামি দামি খাবার আর পানীয়তে। আরশাদ চৌধুরী সবার সামনে তার নতুন গাড়ি আর ব্যাংকের ব্যালেন্স নিয়ে অহংকার করছিলেন। ঠিক তখন সেই উৎসবের মাঝে এসে প্রবেশ করেন আরশাদ চৌধুরীর বৃদ্ধ মা রাবেয়া বেগম। রাবেয়া বেগম ছিলেন অত্যন্ত ধার্মিক এবং নরম মনের মানুষ। তিনি ছেলের এই অহংকারী স্বভাব এবং গরিবদের উপর অত্যাচার মোটেও পছন্দ করতেন না। তিনি আরশাদ চৌধুরীকে ডেকোরেশনের আড়ালে ডেকে নিলেন এবং খুব গম্ভীর ও মৃদু গলায় বললেন, আরশাদ, আজ বাজারে তোর ছেলে ফাহিম যা করেছে তা কি তোর কানে গেছে? একটা বয়স্ক ভ্যান চালককে সে সবার সামনে চরম অপমান করেছে, তার উপার্জনের টাকা ড্রেনে ফেলে দিয়েছে। মানুষের মনে এভাবে কষ্ট দিয়ে কোনো দিন সুখে থাকা যায় না আরশাদ। তুই তোর ছেলেকে অনেক টাকা দিয়েছিস, কিন্তু মানুষের সম্মান করতে শেখাসনি। মনে রাখিস, ওপরওয়ালা কিন্তু সব দেখছেন। তার লাঠির কোনো শব্দ নেই, কিন্তু যখন আঘাত আসে তখন সামলানোর ক্ষমতা কারও থাকে না। মায়ের এই পবিত্র উপদেশ শুনে আরশাদ চৌধুরী বিন্দুমাত্র লজ্জিত হলেন না, বরং তিনি তার বন্ধুদের সামনে উচ্চস্বরে উপহাসের হাসি হেসে উঠলেন। তিনি অহংকার করে বললেন, মা, তুমি তোমার ওই পুরনো দিনের মানধাতা আমলের নীতিবাক্য এখন বন্ধ করো তো। এই আধুনিক দুনিয়ায় যার পকেটে কোটি কোটি টাকা আছে, দুনিয়ার সব ক্ষমতা আর সম্মান তার হাতের মুঠোয় থাকে। ওই রহমতের মতো গরিবেরা তো আমাদের দয়াতেই বেঁচে আছে। আমি চাইলে কালই ওই রহমতের পুরো পরিবারকে এই গ্রাম থেকে এক কাপড়ে তাড়িয়ে দিতে পারি। আমার টাকা আর ক্ষমতার সামনে কোনো অদৃশ্য বিচারই টিকবে না। আরশাদ চৌধুরীর এই তীব্র অহংকারী কথা যেন ড্রয়িং রুমের দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে এলো। রাবেয়া বেগম আর কোনো কথা না বলে চোখের জল মুছতে মুছতে নিজের ঘরের দিকে চলে গেলেন। আরশাদ চৌধুরী আবার তার বন্ধুদের সাথে হাসাহাসি আর মদের গ্লাসে চুমুক দিতে মেতে উঠলেন। তিনি জানতেন না যে টাকা আর ক্ষমতার বড়াই তিনি এইমাত্র করলেন, প্রকৃতি তার হিসাব নেওয়ার কাউন্টডাউন ঠিক সেই মুহূর্তেই শুরু করে দিয়েছে। রাত তখন প্রায় 2টো। পার্টি শেষ করে আরশাদ চৌধুরী মাত্র তার বিলাসবহুল বেডরুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তার আইফোনটা এক বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলেন তার চালের মিলের প্রধান ম্যানেজারের নম্বর। এত রাতে ম্যানেজারের ফোন দেখে আরশাদ চৌধুরীর বুকের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠল। তিনি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ম্যানেজারের তীব্র আতঙ্কিত আর কান্নাকাটি করার আওয়াজ ভেসে এলো। চারপাশ থেকে মানুষের চিৎকার আর আগুনের গর্জন শোনা যাচ্ছিল।
ম্যানেজার চিৎকার করে যা বললেন তা শোনার পর আরশাদ চৌধুরীর পুরো শরীর অবশ হয়ে গেল এবং তার হাতের জলের গ্লাসটি মেঝেতে ভেঙে খান খান হয়ে গেল। ওপাশ থেকে ম্যানেজার বলছিলেন, চৌধুরী সাহেব, আমাদের মিলে ভয়াবহ আগুন লেগেছে, সব শেষ হয়ে যাচ্ছে। ম্যানেজারের মুখের এই কথাটি শোনার পর আরশাদ চৌধুরীর মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। ফোনের ওপাশ থেকে শুধু মানুষের বাঁচার আকুতি, সাইরেনের শব্দ আর আগুনের দাউ দাউ গর্জন ভেসে আসছিল। ম্যানেজার কাঁদতে কাঁদতে বলছিলেন, চৌধুরী সাহেব, মিলের পেছনের বড় ট্রান্সফরমার শর্ট সার্কিট হয়ে এই আগুন লেগেছে। গুদামে হাজার হাজার বস্তা শুকনো চাল, কাঠের থুস আর তেলের ড্রাম থাকায় আগুন মুহূর্তের মধ্যে পুরো মিল আর 3টে বিশাল গুদামঘরে ছড়িয়ে পড়েছে। আমাদের সিকিউরিটি গার্ডরা নেভানোর কোনো সুযোগই পায়নি। আরশাদ চৌধুরী আর 1 সেকেন্ডও দেরি করলেন না। তিনি চিৎকার করে তার ছেলে ফাহিমকে ঘুম থেকে তুললেন। ফাহিমও বাবার এই ভয়াবহ রূপ দেখে ভয়ে কাঁপতে শুরু করল। তারা দুজনে রাতের পোশাক পরেই দ্রুত স্পোর্টস গাড়িতে উঠে মিলের দিকে রওনা হলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আরশাদ চৌধুরী স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন যেন তার মিলটা অন্তত বেঁচে যায়, কারণ সেই মিলে তার জীবনের সবচেয়ে বড় একটা পুঁজি এবং ব্যবসার পুরো ক্রেডিট লাইন বিনিয়োগ করা ছিল। কিন্তু রূপসা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যখন তাদের গাড়িটি মিলের কাছাকাছি পৌঁছাল, তখন দূর থেকেই আকাশের দিকে তাকিয়ে আরশাদ চৌধুরীর বুকটা দমে গেল। পুরো আকাশ লালচে রক্তবর্ণ ধারণ করেছে, আর কালো কুণ্ডলি পাকানো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। মিলের গেটের সামনে গিয়ে যখন গাড়ি থামল, তখন সেখানে এক নরককুণ্ড তৈরি হয়েছে। আরশাদ চৌধুরীর জীবনের সবচেয়ে বড় অহংকার, সেই আধুনিক চালের কল আর 3টি বিশাল গুদামঘর দাউ দাউ করে জ্বলছে। আগুনের উত্তাপ এত বেশি ছিল যে 50 গজের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতে পারছিল না। গ্রামের শত শত মানুষ গভীর রাতে ঘুম থেকে উঠে সেখানে জড়ো হয়েছিল। কেউ কেউ কুঁয়ো আর পুকুর থেকে বালতি বালতি জল এনে আগুনে ঢালছিল, কিন্তু সেই বিশাল আগুনের লেলিহান শিখার সামনে তা ছিল সমুদ্রের 1 ফোঁটা জলের মতো। ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে আরও প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল, কারণ শহরের মেন ফায়ার স্টেশন থেকে রূপসা গ্রামের দূরত্ব ছিল অনেক বেশি এবং রাস্তাগুলো ছিল সরু। যখন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট একসাথে এসে আগুন নিয়ন্ত্রণে আনল, ততক্ষণে আরশাদ চৌধুরীর স্বপ্নের চালের মিল সম্পূর্ণ পুড়ে কয়লা আর কালো ছাইয়ে পরিণত হয়েছে। গুদামে কয়েক কোটি টাকার প্রিমিয়াম কোয়ালিটির চাল ছিল, যা পরদিন সকালে বড় চালানে শহরে যাওয়ার কথা ছিল। সবচেয়ে বড় সর্বনাশের বিষয় হল, আরশাদ চৌধুরী অতিরিক্ত আত্মবিশ্বাস আর কৃপণতার কারণে তার এই মিল বা চালের কোনো ইন্স্যুরেন্স বা বীমা করাননি। ভোরের আলো যখন ফুটল, তখন আরশাদ চৌধুরী সেই গরম কয়লা আর ধোঁয়া ওঠা ছাইয়ের স্তূপের সামনে মাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন। তার দামি রেশমি কাপড়ে কালচে ছাই আর কাদা নেগে একাকার হয়ে গেছে। তার অহংকারী মনে এই প্রথম এক তীব্র কুঠারাঘাত লাগল। ফাহিমও তার বাবার পাশে চুপচাপ দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিল। গ্রামের যেসব মানুষকে তারা একদিন তুচ্ছ মনে করতেন, আজ তারাই তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে এগিয়ে এলো। কিন্তু আরশাদ চৌধুরী লজ্জায় কারো মুখের দিকে তাকাতে পারছিলেন না। তবে প্রকৃতির বিচার এখানেই শেষ হল না। অহংকারের পুরো হিসাব যেন একসাথেই পরিশোধ করার নির্দেশ এসেছিল। সকাল 10টার সময় আরশাদ চৌধুরীর ফোনে তার প্রধান ব্যাংকের রিজিয়নাল ম্যানেজারের কাছ থেকে একটি জরুরি কল এলো। ব্যাংকের ম্যানেজার সাহেব খুব গম্ভীর ও রূঢ় গলায় বললেন, চৌধুরী সাহেব, আপনি কি ল্যাপটপ বা কোনো নিউজ দেখছেন? আপনার অ্যাকাউন্টে বড় ধরনের আইনি সমস্যা হয়েছে। আপনি এখনই একটু মেইন ব্রাঞ্চে আসুন। আরশাদ চৌধুরী কিছু না বুঝেই বুক ধরফড়ানি নিয়ে শহরের ব্যাংকের মেইন শাখায় গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে তিনি যা জানতে পারলেন তা শোনার পর তার মনে হলো তার পায়ের নিচের তলা কেটে নেওয়া হয়েছে। আরশাদ চৌধুরীর একজন অত্যন্ত বিশ্বস্ত পার্টনার বা ব্যবসায়িক অংশীদার ছিলেন, যার নাম ছিল আসলাম। আসলাম গত 10 বছর ধরে আরশাদ চৌধুরীর সমস্ত ব্যাংকিং লেনদেন আর ফাইন্যান্সিয়াল সিগনেচার দেখাশোনা করতেন। সেই আসলাম গত কয়েক মাস ধরে অত্যন্ত চতুরতার সাথে জালিয়াতি করে আরশাদ চৌধুরীর সমস্ত যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিজের ব্যক্তিগত বেনামি অ্যাকাউন্টে নিয়ে গেছেন।
শুধু তাই নয়, আরশাদ চৌধুরীর সই হুবহু নকল করে ব্যাংক থেকে আরও প্রায় 10 কোটি টাকা লোন নিয়েছিলেন, যার গ্যারেন্টি বা বন্ধক হিসেবে আরশাদ চৌধুরীর শহরের বহুতল ভবনগুলো আর এই গ্রামের বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। আজ ভোরবেলা আসলাম সেই সমস্ত টাকা ক্যাশ করে দেশ ছেড়ে অন্য একটি রাষ্ট্রে পালিয়ে গেছেন। ব্যাংক ম্যানেজার আরশাদ চৌধুরীকে পরিষ্কার নোটিশ দেখিয়ে জানিয়ে দিলেন, চৌধুরী সাহেব, আপনার পার্টনারের এই জালিয়াতি আর লোন ডিফল্টের কারণে আপনার সমস্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট এখন সরকারি নির্দেশে ফ্রিজ বা লক করে দেওয়া হয়েছে। লোনের পরিমাণ এত বেশি যে ব্যাংক এখন আইনগতভাবে আপনার শহরের ভবনগুলো আর এই গ্রামের বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে আরশাদ চৌধুরীর পায়ের নিচের মাটি সম্পূর্ণ সরে গেল। কোটিপতি থেকে তিনি এক নিমিষেই রাস্তায় বসে গেলেন। পরদিন সকাল থেকেই আরশাদ চৌধুরীর গ্রামের বাড়ির সামনে পাওনাদার, মিলের শ্রমিক আর কাঁচামাল সরবরাহকারীদের লাইন লেগে গেল। যারা একদিন আরশাদ চৌধুরীকে দেখে হাত জোড় করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত, আজ তারা তার বাড়ির লোহার গেট ধরে ঝাঁকাতে লাগল আর নিজেদের পাওনা টাকা ফেরত চেয়ে চিৎকার করতে লাগল। কেউ কেউ তাকে গালিগালাজও করতে ছাড়ল না। এই অপমান সহ্য করতে না পেরে ফাহিম তার সেই ধনী বন্ধুদের কাছে গেল, যাদের সাথে সে দিন-রাত ক্লাবে আর রেস্টুরেন্টে বাবার টাকা ওড়াত। ফাহিম তাদের হাত ধরে কেঁদে বলল, ভাই, আমাদের একটা বড় বিপদ হয়ে গেছে, আমাকে কিছু টাকা ধার দে, আমি পরে সব শোধ করে দেব। কিন্তু বিপদের দিনে তার একটি ধনী বন্ধুও তাকে বসার জায়গা দিল না। কেউ বলল তাদের ফ্যামিলি ক্রাইসিস চলছে, আবার কেউ ফাহিমের মুখের ওপর সিকিউরিটি গার্ড দিয়ে দরজা বন্ধ করে দিল। ফাহিম বুঝতে পারল, সুদিনের বন্ধুরা আসলে মানুষের বন্ধু ছিল না, তারা ছিল শুধু আরশাদ চৌধুরীর টাকার বন্ধু। তৃতীয় দিন সকালে আরশাদ চৌধুরীর বাড়ির সামনে পুলিশের গাড়ি আর ব্যাংকের রিকভারি অফিসাররা এসে হাজির হলেন। তারা আরশাদ চৌধুরীকে আদালতের চূড়ান্ত ম্যাজিস্ট্রেট নোটিশ দেখিয়ে বললেন, চৌধুরী সাহেব, আইন অনুযায়ী আজই এই বাড়ি ব্যাংক নিজেদের জিম্মায় নিয়ে সিলগালা করে দেবে। আপনাদের এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আরশাদ চৌধুরী, তার বৃদ্ধ মা রাবেয়া বেগম আর ছেলে ফাহিম মাত্র এক কাপড়ে সেই বিশাল রাজপ্রাসাদ থেকে বের হয়ে রাস্তার উপর এসে দাঁড়ালেন। ব্যাংকের লোকেরা তাদের চোখের সামনেই বাড়ির বড় গেটে বিশাল একটা লোহার তালা ঝুলিয়ে দিল এবং লাল কালির নোটিশ সেঁটে দিল। যে মানুষটি কয়েকদিন আগে অহংকার করে বলেছিলেন যে তিনি চাইলে যে কাউকে এক কাপড়ে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারেন, আজ নিয়তি তাকে নিজেই নিজের গ্রামে গৃহহীন করে রাস্তার ধুলোয় দাঁড় করিয়ে দিল। তাদের পকেটে একটা টাকাও ছিল না, এমনকি দুপুরের খাবার বা রাতের বেলা কোথায় মাথা গুজাবেন সেই জায়গাটুকুও অবশিষ্ট ছিল না। ঠিক তখন দুপুরের কড়া রোদে দূর থেকে একটা পুরনো ভ্যান আসার চেনা শব্দ পাওয়া গেল। আরশাদ চৌধুরী নিচু মাথায় রাস্তার পাশে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলেন, তার চোখ দিয়ে জল পড়ছিল। ভ্যানটা এসে ঠিক তাদের সামনে এসে ব্রেক কষল। ভ্যান থেকে নেমে এলেন এক প্রবীণ ব্যক্তি। আরশাদ চৌধুরী আর ফাহিম চোখ তুলে তাকিয়ে দেখলেন, এই মানুষটি আর কেউ নন, স্বয়ং রহমত আলী। রহমত আলীকে দেখে ফাহিম আর আরশাদ চৌধুরী ভয়ে ও চরম লজ্জায় আড়ষ্ট হয়ে গেলেন। তারা ভাবলেন রহমত আলী হয়তো এখন আদের এই চরম দুর্দশা দেখে বাজারে সবার সামনে উপহাস করতে এসেছে এবং সেদিনকার চড় আর অপমানের প্রতিশোধ নিতে এসেছে। ফাহিম ভয়ে তার ঠাকুমার কাপড়ের পেছনে গিয়ে নিজের মুখ লুকোল। রহমত আলী ধীর পায়ে আরশাদ চৌধুরীর দিকে এগিয়ে যেতে লাগলেন, আর তার হাতে ছিল একটি ছোট জলের বোতল। রহমত আলী আরশাদ চৌধুরীর একদম সামনে এসে দাঁড়ালেন। আরশাদ চৌধুরীর লজ্জায় ও অপরাধ বোধে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে ভাবছিলেন, আজ হয়তো এই পুরো গ্রামের মানুষের সামনে রহমত আলী তাকে সেই বাজারে করা অপমানের মোক্ষম জবাব দেবেন। প্রকৃতি যেভাবে তাদের রাস্তার ফকির বানিয়ে দিয়েছে তা নিয়ে উপহাস করবেন। কিন্তু রহমত আলী তেমন কিছুই করলেন না। তার চোখে কোনো রাগ, ক্ষোভ বা প্রতিশোধের আগুন ছিল না, বরং সেখানে ছিল এক অদ্ভুত মানবতা আর গভীর করুণা। রহমত আলী ধীর পায়ে এগিয়ে গিয়ে আরশাদ চৌধুরীর ধুলো মাখা হাত দুটি নিজের দুই খসখসে হাতের মধ্যে নিলেন। তার হাতগুলো ছিল রোদে পুড়ে কালো হয়ে যাওয়া এবং কঠোর পরিশ্রমে শক্ত,
কিন্তু সেই হাতের স্পর্শে ছিল এক পরম আত্মীয়তার উষ্ণতা। রহমত আলী তার হাতের জলের বোতলটি ফাহিমের দিকে এগিয়ে দিয়ে খুব নরম আর শান্ত গলায় বললেন, চৌধুরী সাহেব, আপনারা এভাবে রাস্তার রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না। দুনিয়ায় মানুষের দিন সবসময় একরকম যায় না। ওপরওয়ালা কখন কাকে কোন হালে রাখেন তা কেবল তিনিই ভালো জানেন। বড় সাহেব, আমার একটা ছোট মাটির ঘর আছে। সেখানে রাজপ্রাসাদের মতো বড় খাট বা আরামায়েশ হয়তো নাই, কিন্তু আপনারা যদি কোনো কিছু মনে না করেন তবে আজ রাতটা আমার ওখানেই কাটাবেন। চলুন। আমাদের মতো গরিবের ঘরে থাকলে আপনার সম্মান কমবে না। এই বুড়ো মা জননীকে এভাবে রাস্তার রোদে দাঁড় করিয়ে রাখবেন না, ওনার কষ্ট হচ্ছে। রহমত আলীর এই কথাগুলো শোনার পর আরশাদ চৌধুরী আর ফাহিমের বুক ফেটে কান্না চলে এলো। তাদের চোখের জল আর কোনো বাঁধ মানল না। যে প্রবীণ মানুষটিকে তারা কয়েকদিন আগে এই বাজারের বুকেই চরমভাবে লাঞ্ছিত করেছিলেন, যার একমাত্র উপার্জনের শেষ সম্বলটুকু জোর করে কেড়ে নিয়ে নোংরা ড্রেনের জলে ফেলে দিয়েছিলেন, আজ সেই মানুষটি তাদের এই চরম বিপদের দিনে নিজের বুক বাড়িয়ে দিয়েছেন। লজ্জায়, অনুশোচনার তীব্র আগুনে আর অপরাধবোধে ফাহিম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সরাসরি রহমত আলীর পা জড়িয়ে ধরে মাটির ধুলোয় বসে চিৎকার করে কেঁদে উঠল। ফাহিম কাঁদতে কাঁদতে বলল, রহমত চাচা, আমাকে আপনি মাফ করে দেন। আমি অনেক বড় পাপ করেছি। অহংকারে অন্ধ হয়ে আমি আপনার গায়ে হাত তুলতে চেয়েছি, আপনাকে সবার সামনে কুৎসিত অপমান করেছি। আজ আমার সব অহংকার ধুলোয় মিশে গেছে। আমার কোটিপতি বন্ধুরা কেউ আজ আমাদের দিকে হাত বাড়ায়নি, অথচ আপনি আমাদের আশ্রয় দিতে এসেছেন। আমি আমার ভুলের শাস্তি হাতে হাতে পেয়ে গেছি চাচা, দয়া করে এই পাপীকে ক্ষমা করুন। রহমত আলী পরম মমতায় ফাহিমকে মাটি থেকে টেনে তুললেন এবং নিজের গায়ের গামছা দিয়ে ফাহিমের চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, ছোট সাহেব, ক্ষমা চাওয়ার কিছু নাই। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। মানুষের মন পরিষ্কার হওয়াই আসল কথা। আরশাদ চৌধুরীও রহমত আলীর সামনে হাত জোড় করে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তিনি জীবনের সবচেয়ে বড় আর কঠিন শিক্ষাটি আজ পেয়ে গেছেন। তিনি বুঝতে পারলেন, আসল সম্পদ ব্যাংকের কোটি কোটি টাকা, দামি গাড়ি বা ইটের তৈরি বিশাল অট্টালিকা নয়। আসল সম্পদ হল মানুষের ভেতরের সততা, ক্ষমা, দয়া আর ভালোবাসা। টাকা আর ক্ষমতা চিরস্থায়ী নয়। তা আজ আছে তো কাল এক পলকেই হাওয়া হয়ে যায়। কিন্তু মানুষের ভালো ব্যবহার আর সৎ কর্মই দুনিয়ায় চিরকাল টেকে থাকে। তারা আর কোনো দ্বিধা না করে বৃদ্ধা রাবেয়া বেগমকে সাথে নিয়ে রহমত আলীর সেই ভাঙা কাঠের ভ্যানে গিয়ে উঠলেন। রূপসা গ্রামের মানুষ অবাক হয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দেখছিল, যে ভ্যান চালককে কদিন আগে চৌধুরী বাড়ির অহংকারী ছেলে রাস্তা থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই ভ্যান চালকের ভ্যানে করেই পুরো চৌধুরী পরিবার এক কাপড়ে তাদের নতুন জীবনের দিকে যাত্রা করছে। রহমত আলীর ছোট কুয়েঘরে পৌঁছনোর পর তার স্ত্রী আর সন্তানেরা আরশাদ চৌধুরীর পরিবারকে খুব সাদরে আপন করে নিল। রাবেয়া বেগম রহমত আলীর মাথায় হাত রেখে চোখ বন্ধ করে প্রাণ ভরে দোয়া করলেন। আরশাদ চৌধুরী আর ফাহিম মনে মনে প্রতিজ্ঞা করলেন, এরপর থেকে তারা নতুন করে আবার সাধারণ মানুষের মতো জীবন শুরু করবেন। নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে কঠোর পরিশ্রম করবেন এবং জীবনে কোনো দিন কোনো মানুষকে তার পেশা বা গরিব অবস্থার জন্য ছোট করে দেখবেন না। মানুষের রূপ, টাকা আর ক্ষমতার অহংকার যে নিয়তির এক পলকের আঘাতেই ধুলোয় মিশে যেতে পারে, এই চিরন্তন সত্যটি তারা চিরকালের জন্য নিজেদের হৃদয়ে গেঁথে নিলেন।